শহরের এক প্রান্তে অবস্থিত নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। 100 বছরের পুরনো এই হাসপাতালের পিছনের অংশটি হল মর্গ, যেখানে পুরনো গাছপালা এমনভাবে দাঁড়িয়ে আছে যে দিনের বেলাতেও সূর্যের আলো পৌঁছাতে ভয় পায়। মর্গ বা যেটাকে মানুষ লাশ কাটা ঘর নামে চিনে, তার পরিবেশ এমনিতেই ভারী এবং গা ছমছমে। বাতাসে সবসময় এক তীব্র ফরমালিন, কটু পচা রক্ত আর অ্যাসিডের গন্ধে মজে থাকে। এই লাশ কাটা ঘরের প্রধান ডোম এবং দেখভালের দায়িত্বে আছে প্রবীণ বরকত মিয়ার ওপর। তার হাত দিয়ে হাজার হাজার মানুষের ধর মুন্ডু আলাদা হয়ে আবার সেলাই হয়েছে। তার কাছে সহকারী হিসাবে কাজ করে শওকত, বয়স 22 বছর। বরকত মিয়া প্রায় মর্গের বেঞ্চে বসে শওকতকে বলতো, শোন শওকত, তুই ভাবিস এই লোহার স্ট্রেচারে যারা শুয়ে আছে তারা সবাই শেষ হয়ে গেছে? না রে ভাই, জ্যান্ত থাকতে মানুষ কত রং বদলায়, কিন্তু এই লাশ কাটা ঘরে যারা অন্যায়ভাবে মরে আসে তাদের আত্মা সহজে এই ঘর ছাড়তে চায় না। বিশেষ করে যে বেওয়ারিশ লাশগুলো শহরের নর্দমা বা রেল লাইন থেকে পুলিশ তুলে আনে, যাদের শেষ বিদায় জানানোর মতো একটা আপন মানুষও এই দুনিয়ায় নেই, তাদের অন্তত সম্মান দিয়ে দাফন কাফন করা আমাদের দায়িত্ব। তাদের আত্মা যদি শান্তি না পায় তাহলে এই লাশ কাটা ঘর নরক হয়ে যায়। আরে রাখো তো মামা তোমার আত্মার গল্প। মরে গেছে মানে সব শেষ, ভেতরে জাস্ট হাড় মাংসের দলা। ওসব ভূত প্রেত বুড়ো মানুষদের মনের ভুল। বিজ্ঞানের যুগে এসব কথা শুনলে লোকে হাসবে। বিজ্ঞান জ্যান্ত মানুষের হিসাব রাখে রে শওকত, কিন্তু আত্মার হিসাব বিজ্ঞান জানে না। এই ঘরে যখন কোনো অন্যায়ভাবে মরে আসা লাশ ঢুকে, তখন তাদের কান্নার শব্দ তুই এই দেওয়ালে কান পাতলেই শুনতে পাবি। শওকত কিছু বলতে যাবে, ঠিক তখনই মর্গের লোহার ভারী গেটের সামনে একটা গাড়ি এসে সজোরে ব্রেক কষল। গাড়ি থেকে নামলেন লোকাল থানার ছোট দারোগা রফিক সাহেব, সঙ্গে 2 জন কনস্টেবল। তারা ধরাধরি করে স্ট্রেচারটা নামালো। প্লাস্টিকে মোড়ানো লাশটা, যা থেকে অলরেডি একটা কটু দুর্গন্ধ ছড়াচ্ছিল। মামা দেখো, পুলিশ এসেছে। এই মাঝরাতে আবার কোন কেস নামাচ্ছে কে জানে। বরকত মিয়া, শহরের বাইরে রেল লাইনের ধারে ঝোপ থেকে উদ্ধার হয়েছে লাশটা। 3-4 দিন ধরে ওখানেই পড়েছিল মনে হয়। কোনো পরিচয় নেই, পকেটে একটা কানাকড়িও পাওয়া যায়নি। একদম বেওয়ারিশ কেস, কিন্তু লাশটার যা অবস্থা করা হয়েছে, উফ, আমার 25 বছরের চাকরির জীবনে এমন দেখিনি। কাল সকালেই বড় ডাক্তার এসে এটার পোস্টমর্টম করবে। আজ রাতে এটা লাশ কাটা ঘরে রেখে দাও। শওকত কৌতূহল সামলাতে না পেরে প্লাস্টিকটা একটু আলগা করতেই তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে 2 পা পিছিয়ে গেল। ওরে বাবারে, এটা কি দেখলাম মামা? এটা মানুষের শরীর নাকি কোনো হিংস্র জানোয়ার খুবলিয়েছে? লাশটি ছিল এক সুঠাম গড়নের যুবকের, বয়স বড়জোর 25 থেকে 26। কিছু দিয়ে তার ধর মাথা থেকে আলাদা করে দেওয়া হয়েছে। মুখে অ্যাসিড ঢেলে দিয়েছে যাতে কেউ চিনতে না পারে। বরকত মিয়া লাশটির দিকে তাকিয়ে বলল, দারোগা বাবু, লাশটার মাথাটা তো
দেহ থেকে আলগা হয়ে রয়েছে। একটু ভালো করে সেলাই করে তো নিয়ে আসতে পারতেন। বেওয়ারিশ লাশের আবার সেলাই? মিয়া ভাই, খাতায় একটা সই করে দাও, আমরা চললাম। কাল ভোরে ডাক্তারবাবু আসার আগে যেন সব রেডি থাকে। এই লাশের কোনো ওয়ারিশ নেই। তারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, ভ্যান ঘুরিয়ে সেখান থেকে চলে গেল। তারা যাবার পর মর্গে আবার নিস্তব্ধতা নেমে এলো। শৌকত, কথা বাড়িয়ে লাভ নেই। লাশটাকে ভেতরে টেবিলের ওপর তোল। কাল সকালে ডাক্তারবাবু কাটাকুটি করবে। বড্ড কষ্ট পেয়ে মরেছে রে ছেলেটা, মরেও শান্তি পায় নাই। লাশ কাটা ঘরের একদম মাঝখানে মস্ত বড় টেবিলটার ওপর লাশটিকে শোয়ানো হলো। টেবিলের ওপর বসানো মস্ত বড় হ্যালোজেন লাইটের নিচে লাশটার অ্যাসিডে পোড়া মুখটা আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। মামা, একটা কথা ভাবছি, এই যে লোকটার মাথা কেটে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিল, এর মনে হয় শহরে কোনো গ্যাংস্টারের সাথে ঝামেলা ছিল, তাই না? খুনিটা বড্ড খচ্চর ছিল। শত্রু ছাড়া কি মানুষ মানুষকে এমন পশুর মতো কাটতে পারে রে শৌকত? মরার পর সব শত্রুতা শেষ। এখন সে খোদার দরবারে বিচারের অপেক্ষায় আছে। কাজ শেষ হতে হতে রাত 12টা বেজে গেল। চারিদিকে তালা বন্ধ করে তারা বাইরে বেরিয়ে এলো। উফ মামা, লাশের ওই অ্যাসিডে পোড়া মুখ আর কাটা মাথাটা চোখের সামনে ভাসছে। আমার শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। আমি আজ একটু তাড়াতাড়ি আমার কোয়ার্টারে যাই। যা বাবা, হাত পা ধুয়ে শুয়ে পড়। আমরা মর্গের মানুষ, আমাদের ভয় পেলে চলে? কত লাশ এলো, কত লাশ গেল। শৌকত চলে যাবার পরে পুরো মর্গে একমাত্র জীবন্ত মানুষ হিসাবে রইল বরকত মিয়া। তার থাকার ঘরটা লাশ কাটা ঘরের ঠিক পাশেই। বরকত মিয়া হ্যারিকেনের আলো কমিয়ে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু তার অভিজ্ঞ চোখে ঘুম আসছিল না। কেন জানি না, ওই মাথা কাটা যুবকের বীভৎস অবয়বটা তার মনের ভেতর একটা গভীর খটকা আর অশান্তি তৈরি করছিল। বাইরে তখন দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছিল। রাত তখন আনুমানিক 1টা। চারিদিক একদম নিঝুম। লাশ কাটা ঘরের ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে কোনো জিনিস টেনে নিয়ে যাচ্ছে। বরকত মিয়ার চোখের পাতা খুলে গেল। কিসের শব্দ এটা? কোনো বিড়াল ঢুকলো নাকি আবার? সে লাঠিটা হাতে নিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু পর মুহূর্তেই জানলার ফাঁক গলে এক তীব্র দম বন্ধ করা পচা গন্ধ ঘরের ভেতর ঢুকে পড়ল। এটা তো সেই রেল লাইন থেকে আসা অ্যাসিডে পোড়া লাশের গন্ধ। বরকত মিয়া আর স্থির থাকতে পারল না। বড় টর্চ লাইট আর লাশ কাটা ঘরের চাবিটা হাতে নিল। তারপর দরজা খুলে বেরিয়ে গেল। তালা খুলে লাশ কাটা ঘরের ভিতর পা রাখল। টর্চের আলোটা প্রথমে সে চারিদিকে ঘোরালো, কিন্তু যখনই সে আলোটা মাঝখানে সেই টেবিলটার ওপর ফেলল, বরকত মিয়ার বুকের ভিতরটা যেন এক মস্ত বড় ধাক্কা খেল। টেবিলটা একদম ফাঁকা। প্লাস্টিকের চাদরটা মেঝেতে পড়ে আছে, আর টেবিলের ওপর কিছুটা তরল রক্ত লেগে আছে। বরকত মিয়ার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ইয়া মাবুদ, এটা কি লীলা দেখাচ্ছ? এই লাশ তো আমি নিজে টেবিলে শুয়ে তালা বন্ধ করেছিলাম। সে টর্চের আলোটা মেঝের দিকে ঘোরালো। দেখল মেঝেতে ভেজা কাদা
আর পচা রক্তের পায়ের ছাপ চলে গেছে লাশ কাটা ঘরের কোণে থাকা জানাজা খাটিয়াটার দিকে, যে খাটিয়াটা করে মাঝে মাঝে মুসলিম বেওয়ারিশ লাশগুলোকে দাফন করার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়। বরকত মিয়া ধীর পায়ে খাটিয়াটার দিকে এগিয়ে গেল। খাটিয়াটার কাছে গিয়ে সে দেখল সেই সাদা কাফনের কাপড় ছাড়াই নগ্ন জখম শরীরটা খাটিয়ার ওপর চিত হয়ে শুয়ে আছে। কাটা মাথাটা সেলাই নেই ভালো করে। তবে কি কোনো জ্যান্ত মানুষ ভেতরে ঢুকেছিল? কিন্তু দরজা তো বাইরে থেকে তালা লাগানো ছিল। না, কাল সকালে ডাক্তারবাবু এসে লাশ না পেলে আমার চাকরি যাবে, পুলিশ কেস হবে। সে ঠিক করলো লাশটিকে এখনই আবার টেবিলে ফিরিয়ে নিয়ে যাবে। সে লাশের অবশ ভারী দেহটা দু হাতে ধরে তোলার চেষ্টা করল, কিন্তু ধরটা সোজা করতেই ঘটে গেল সেই চরম রোমহর্ষক ঘটনা। লাশের কাটা মাথাটা হপ করে মেঝেতে পড়ে গেল। বরকত মিয়া তাড়াতাড়ি ধরটা নামিয়ে মাথায় টর্চের আলো ফেলল, আর যা দেখল তাতে তার গায়ে রক্ত হিম হয়ে গেল। মাটিতে পড়ে থাকা সেই কাটা মাথাটির চোখ দুটো হঠাৎ জ্যান্ত মানুষের মতো খুলে গেল, ঠোঁট দুটো নড়ে উঠল। আমাকে ওই খাটিয়ায় শুয়ে রাখো, আমি টেবিলে যাব না। ডাক্তারকে আমার শরীর কাটতে দিও না। কে 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 তুমি? কথা বলছো কি করে? তুমি তো মরা মানুষ, তোমার রূহ এখনো এই ঘরে কেন? হঠাৎ খাটিয়া থেকে বাকি ধরটা জ্যান্ত হয়ে উঠল। হাত দিয়ে লাশটা বরকত মিয়ার পা শক্ত করে পেঁচিয়ে ধরল। বরকত মিয়া ছটফট করতে লাগলো, কিন্তু কোনোভাবে নড়তে বা আওয়াজ করতে পারল না। জানাজা, আমার জানাজা হয় নাই, আমাকে না কেটে মাটি দাও, বড় কষ্ট, বড় কষ্ট। রহমত মিয়া সমস্ত ইমানি শক্তি একত্রিত করে বলল, তোমার এই অবস্থা কি করে হলো? আমার নাম ইমরান, আমি বর্ডারের ওপারে এক মহাজনের টাকা আনা নেওয়ার কাজ করতাম। আমি কোনো চোর বা বদ লোক ছিলাম না, আমার এ কুলে কেউ নেই। সেদিনের রাতটা বড্ড অন্ধকার ছিল। কুখ্যাত স্মাগলার কালা কাশেম আর তার সঙ্গীরা ওত পেতেছিল জঙ্গলে। টাকার ব্যাগটার জন্য ওরা আমায় ঘিরে ধরল, কিছুতেই আমি ব্যাগটা ছাড়িনি। কালা কাশেম তখন নিজের হাতে মস্ত বড় নামদা দিয়ে এক কোপে আমার ঘাটটা ধর থেকে আলাদা করে দিল। আমি চিৎকার করারও সুযোগ পাইনি। তারপর ওরা আমার পরিচয় লুকাতে পুলিশ যাতে আমার হদিশ না পায় তাই আমার মুখের ওপর অ্যাসিড ঢেলে দিল। তারপর একটা বস্তায় ভরে রেল লাইনের ধারে ঝোপে ছুঁড়ে পালালো। 3 দিন ধরে আমার লাশ ওখানেই পড়ছিল। জানাজা, আমার জানাজা হয় নাই, আমাকে না কেটে মাটি দাও, বড় কষ্ট হয়, বড় কষ্ট। ভাই ইমরান, আমি আর তোমাকে ওই টেবিলে তুলব না। তুমি খোদার মেহমান। আমি কাল নিজেই যে কোনোভাবে ডাক্তারকে বুঝাবো, এই কাটাকুটি বন্ধ করব আর তোমার জানাজার ব্যবস্থা করব। তুমি শান্ত হও। বরকত মিয়ার কথা শুনে লাশের হাতের বাঁধন সম্পূর্ণ আলগা হয়ে গেল। কাটা মাথার চোখ দুটো ধীরে ধীরে বুজে গেল। ধরটা খাটিয়ায় গিয়ে শুয়ে পড়ল। বরকত মিয়া পরম যত্নে মাথাটি তুলে ধরের পাশে খাটিয়ার ওপর রাখল। বাকি রাত সে খাটিয়ার পাশেই বসে আল্লাহর নাম জপ করতে লাগল। বাইরে তখন কুয়াশা কেটে ভোরের আলো ফুটতে শুরু করেছে।
সকাল 8টা বাজতেই শৌকত আর ডাক্তারবাবু মর্গে এলেন। শৌকত দরজা খুলেই অবাক। মামা, এটা কি? লাশটা খাটিয়ার উপর শুয়ে আছে কেন? কাল রাতে না আমরা টেবিলে রাখলাম? রহমত মিয়া, এটা কি ধরনের গাফিলতি? মরা মানুষ কি নিজে হেঁটে খাটিয়ায় গেছে? নিয়মের বাইরে কেন কাজ করেছ? বরকত মিয়া তখন দুহাত জোর করে ডাক্তারবাবুর সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। ডাক্তারবাবু, আল্লাহর দোহাই, এই লাশের ওপর আর ছুরি চালাবেন না, এর ময়না তদন্ত করবেন না। পাগল হয়েছ বরকত? এটা সরকারি কেস, পোস্টমর্টম না করলে পুলিশের রিপোর্ট তৈরি হবে না। বরকত মিয়া তখন শৌকত আর ডাক্তারবাবুকে রাতের সেই ভয়ঙ্কর আর অলৌকিক ঘটনা খুলে বলল। হুজুর, ও শুধু নিজের ধর্মের নিয়মে জানাজা চাই। জানাজা না পেলে ওর পবিত্র আত্মা কবরে শান্তি পাবে না। মামা, তোমার বয়স হয়েছে, রাতে নিঘাত স্বপ্ন দেখেছ। যদি আজ ওই লাশের জানাজা না হয়, তবে এই লাশ কাটা ঘর কোনো দিন শান্ত হবে না। ডাক্তারবাবু বরকত মিয়ার মতো দীর্ঘদিনের অভিজ্ঞ আর গম্ভীর মানুষের এই আকুলতা আর চোখের জল দেখে থমকে গেলেন। বর্ডারের সেই নির্মম হত্যাকাণ্ডের বিবরণ শুনে ডাক্তারবাবুর মনটাও কেঁপে উঠল। ঠিক আছে বরকত মিয়া, আমি তোমার কথা বিশ্বাস করলাম। ফাইলে লিখে দিচ্ছি, শরীরের সমস্ত প্রমাণ অ্যাসিডে নষ্ট হয়ে যাওয়ায় ময়না তদন্ত অসম্ভব। আমি দাফনের পারমিশন দিচ্ছি, তুমি এর জানাজার ব্যবস্থা করো। ডাক্তারবাবুর অনুমতি পেয়ে বরকত মিয়ার চোখে আনন্দের জল চলে এলো। শৌকত, ঝটপট মসজিদের ইমাম সাহেবকে খবর দে, আর দোকান থেকে নতুন কাফনের কাপড় আর আতর নিয়ে আয়। শৌকত এবার আর বরকত মিয়ার কথা অমান্য করতে পারল না। সে তাড়াতাড়ি সেখান থেকে রওনা দিল। মাগরিব বাদ সন্ধ্যের সময় নির্জন গোরস্থানের সামনে ফাঁকা জায়গায় সেই ক্ষত বিক্ষত ইমরানের জানাজার ব্যবস্থা করা হলো। ইমাম সাহেব সামনে এসে দাঁড়ালেন। বরকত মিয়া, শৌকত, ডাক্তারবাবু আরও কয়েকজন মিলে জানাজার নামাজ পড়ার জন্য তৈরি হলো। ইমাম সাহেব অত্যন্ত ভক্তি ভরে সমবেত কণ্ঠে ওই বেওয়ারিশ যুবক ইমরানের জানাজার নামাজ পড়ালেন। জানাজা শেষে কবরস্থানের এক জায়গায় তাকে দাফন করা হলো। বরকত মিয়া আর শৌকত পরম শান্তিতে আবার তাদের মর্গের কাজে ফিরে গেল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।